সামনে মহাদেবের অপার করুণা, একদম আদি কৈলাস পর্বত পরিষ্কার ভিজিবল, পরিষ্কার দেখা যাচ্ছে। আর সকালবেলায় রওনা দিলাম। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম গুঞ্জি। এই গুঞ্জি থেকে সকাল 7টা নাগাদ রওনা দিলাম। প্রথমে যাব আদি কৈলাস। আর সকাল থেকে ওয়েদার যা খারাপ ছিল, তা মনে হচ্ছিল যে সেরেছে। তো এখন মোটামুটি ওয়েদার খুলে গেছে, দেখা যাক সামনে কি হয়। সকালবেলা ওয়েদার কন্ডিশন যেরকম ছিল সকালবেলা, মনে হচ্ছিল মহাদেব পরীক্ষা নিচ্ছে, কিন্তু এই মুহূর্তে ওয়েদার মুহূর্তে খুলে গেছে। আশা করি আদি কৈলাসের দর্শন পাবো। আর সকালবেলা এখানে অল্প অল্প বৃষ্টি তো হচ্ছিল, আকাশে মেঘ এখন এই দিকটা আছে। তো সামনের দিকটা জানি না মহাদেব দেখা দেবেন কিনা। তো চলেছি মহাদেবের অপর বাড়ি আদি কৈলাস, যেটা ছোট কৈলাস নামে পরিচিত, তার দর্শনে। এই যে বাঁ দিকে রাস্তাটা দিয়ে এসছিলাম ভাইচুলা থেকে, আর ডান দিকের এই যে টার্মেক রোড সোজা চলে গেছে আদি কৈলাসের দিকে। জলিংগড় বলছে 36 কিলোমিটার, দেখা যাক। আর সকালবেলায় রওনা দিলাম আদি কৈলাসের দিকে। বন্ধন ভোরে নাভি ভিলেজ ছাড়িয়ে আসলাম। যেটা বলছিলাম, নাভিতেও কিন্তু থাকা যায়। আর নাভিতে থেকে যেতে পারে কেউ। কুটি এখান থেকে দেখাচ্ছে 16 কিলোমিটার। তো ইচ্ছা আছে কুটি ভিলেজেও কিছু সময় অতিবাহিত করব। আর পাশ দিয়ে চমৎকার নদী বয়ে চলেছে। আর এই নদীর গঞ্জিতে গিয়ে কালী রিভারের শুধু মিশেছে। এটা আদি কৈলাস থেকে এসছে নদীটা। আর সামনে ওই যে উপরের দিকে বরফাবৃত পিকগুলো অল্প অল্প দৃশ্যমান। জানি না কত পাখি দেখতে পাবো, দেখা যাক বরফিদের দেখা দেন কিনা, আদি কৈলাসের দর্শন পাই কিনা। যাচ্ছিলাম, যেতে যেতে এই জায়গাটা দেখে থেমে গেলাম। চারিপাশের ভিউ কি অসাধারণ! উপরের বরফের পিকগুলোর মাথায় একদম বরফে বরফে একাকার, আর একদম পাশ দিয়ে বয়ে চলেছে নদী আদি কৈলাস থেকে নির্গত। সামনে রাস্তা, আর এই যে আমার বাইক, আর এই যে চারিপাশের প্রকৃতিটা দারুণ। এই জন্যই তো বারবার ছুটে আসা এখানেই। জায়গাটা সৌন্দর্য দেখে এত মোহিত হয়ে গেলাম যে এখানেই কিছুটা সময় কাটানোর সিদ্ধান্ত নিলাম। আসলে কোনো তাড়া নেই আমার। কিসের তাড়া? নিশ্চয়ই দেবাদিদেব দেখা দেবেন। কিসের তাড়া এই জীবনে? সত্যি কোনো তাড়া নেই। সভ্যতা আমাদের জীবন শুধু ভাগম ভাগ, চারিদিক শুধু ছোট আর ছোট। কিন্তু যদি দেখা পাওয়া যায় এরকম প্রকৃতির, যেখানে পাশ দিয়ে বয়ে চলেছে আদি কৈলাস থেকে নির্গত ছোট্ট নদী খরস্রোতা, আর বাঁদিকের পাহাড়ের মাথাগুলো একদম ধপধপে সাদা, এদিকে পাইনের জঙ্গল, আর তার পাশ দিয়ে উঠে গেছে উঁচু উঁচু পাহাড়ের সারি। কি চাই আর জীবনে? জীবনে তো এইটুকুই চাই, এইটা দেখতে পাওয়া, এইটা কাটানো। এই জন্যই তো বারবার ছুটে আসা। এটা মহাদেবের অপার করুণা, যেখানে আসতে পারা। নিশ্চয়ই তিনি দেখা দেবেন, দেখা দেবেনই তিনি। চমৎকার দৃশ্যপট চারিদিকটা। যেতে যেতে দাঁড়িয়ে পড়লাম। আসলে এই সৌন্দর্যমণ্ডিত জায়গাগুলো দেখে না দাঁড়িয়ে চলে গেলে হবে না। এই জন্য দাঁড়িয়ে আশেপাশে সৌন্দর্য উপভোগ করছি আর সামনের দিকে এগুচ্ছি। কি অসাধারণ দৃশ্যপট! পেছন দিকে রৌদ্র বেরিয়ে গেছে, আর পাশ দিয়ে নদী চলে গেছে, আর সামনে দিয়ে আমি এগিয়ে চলেছি কুটি গ্রামের দিকে।
কুটিগ্রাম এখান থেকে 12 কিলোমিটার দূর। কুটিগ্রামে একটু নেব, কুটিগ্রামে একটু বিশ্রাম নয়, একটু সাময়িক বিরতি নেব। বিরতি নিয়ে তারপর চলে যাব জলিংকংয়ের দিকে। কুটিগ্রাম থেকে জলিংকং মোটামুটি আরও 16 কিলোমিটার মতো। তো জলিংকং থেকেই আদি কৈলাসের দর্শন পাওয়া যায়। আর এই যে বাঁদিকের নদী, ওহ, এই জন্যই তো আসা পাহাড়ে। দারুণ, অসাধারণ, অপরূপ দৃশ্য। একদম দৃশ্য দেখে দাঁড়িয়েই পড়লাম। আর সামনের বরফাবৃত পর্বতশৃঙ্গ আরম্ভ হয়েছে, বাঁদিক দিয়ে নদী, আর সামনে নিয়ে পিচকা রাস্তা। চমৎকার চমৎকার লাগছে। এইখানটা দেখে দাঁড়িয়ে না পড়ে পারলাম না। দারুণ 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 লাগছে। আর এখান থেকে কুটি ভিলেজ এখনও প্রায় 4 থেকে 5 কিলোমিটার, সম্ভবত 4 থেকে 5 কিলোমিটার রাস্তা আছে কুটি। আর সামনে বরফের শৃঙ্গ, বাঁ দিক দিয়ে নদী বয়ে চলেছে, তার মাঝখান দিয়ে সুন্দর পিচ কালো রাস্তা। এই মুহূর্তে আমি আছি প্রায় 12,000 ফিট হাইটে, বেশ ঠান্ডা। ও, যত এই দিকটা হচ্ছে খুলে যাচ্ছে, চমৎকার। কুটি 4 কিলোমিটার দেখাচ্ছে, তো 4 কিলোমিটার পরেই সেই প্রাচীন মহাভারতের সঙ্গে সম্পর্ক যুক্ত কুটি ভিলেজে দেখা পাবো। মনে করা হয় এখানে কুন্তি থাকতেন, সেই কারণে কুটি ভিলেজ নাম। কুন্তি থেকে কুটি। তো দেখা যাক, সম্ভবত ওই দূরে দেখা যাচ্ছে কুটি ভিলেজ, ওই যে সামনে দূরে। প্রসিদ্ধ কুটিগ্রাম ক্রস করে যাচ্ছি, এই যে পেছন দিকটায় কুটিগ্রাম। কুটিগ্রাম ক্রস করার সাথে সাথে চারিপাশের প্রকৃতিও অসাধারণ। উপরের দিকে যদিও একটু মেঘ দেখছি, জানি না কী হবে। আর এখান থেকে জলিংকং আর 16 কিলোমিটার। তো জলিংকং থেকেই আদি কৈলাসের দেখা পাওয়া যাবে, দেখা যাক কী হয়। আর এই যে পুরো ভ্যালিটা, আর বৃষ্টি বা বরফ অল্প অল্প পড়েছে এই যে আশেপাশের ভ্যালিটা। উপরের আকাশের কালার নীল, কিন্তু এই ডান দিকটার কিন্তু মেঘ আছে। আমি জানি না আদি কৈলাসের দিকটাতে কীরকম আছে। আর এই যে পুরো ভ্যালিটা, দারুণ ভিউ, চমৎকার। আর জলিংকং আর এখান থেকে 10 কিলোমিটার। জলিংকং আর কুটি ভিলেজের মাঝখানে গণেশ নালা পড়ে, কিন্তু এখন শুনছি গণেশ নালার উপর ব্রিজ হয়ে গেছে, দেখি গিয়ে। আর এই যে বাঁদিকের পাহাড়গুলোতে একদম পুরো ফ্রেশ বরফ পড়েছে। আর এখন নদী ডান দিক দিয়ে চলে এসছে। আর এই দিকের আকাশ তো নীল, আমি জানি না, এই দিকের আকাশের মাথায় অল্প অল্প মেঘ আছে। আর চারিপাশের ভিউ অসাধারণ। অনেকটাই হাইটে চলে এসেছি এত সময়। আর কুটিগ্রামে ঢুকেই আর কুটিগ্রাম থেকে বার হয়ে পরপর দুটো কিন্তু চেকপোস্ট আছে, দুটো চেকিং হলো। আমার গাড়ি নম্বর পড়লো 5, মানে ডেফিনেটলি আমার আগে 4টে গাড়ি আছে। এখন চমৎকার রাস্তা, আর একটা চমৎকার অনুভূতি হচ্ছে। এই যে পেছন দিক দিয়ে মিররগুলো থেকে পুরো বরফের পাহাড় দেখা যাচ্ছে, এই দিক দিয়েও পাহাড় দেখা যাচ্ছে। আর ব্রহ্মা পর্বত কিন্তু আদি কৈলাসের আগে দেখা যায়, ব্রহ্মা পর্বত। জানি না ব্রহ্মা পর্বত দেখতে পাবো কি না, পুরোটাই ডিপেন্ড করছে মেঘের ওপর। আর চমৎকার পরিবেশ, একটা বেশ থ্রিলিং অনুভূতি হচ্ছে। আর এই থ্রিলিং অনুভূতির সাথে সাথেই সামনের দিকে এগিয়ে চলেছি জলিংকংয়ের দিকে। আর এই যে সাইডে একদম পুরো বরফ পড়ে রয়েছে,
সামনে এখানে সাবধানে চালাতে হবে। এই যে সাইডে একদম পুরো ফ্রেশ বরফ পড়ে রয়েছে। পেছন দিক দিয়ে তো সুন্দর রৌদ্রও বেরিয়েছে। বাহ, সামনেটা সুন্দর দেখাচ্ছে, সুন্দর দেখাচ্ছে। যত সামনের দিকে এগুচ্ছি, জলিংকং আর 9 কিলোমিটার, যত সামনের দিকে এগুচ্ছি তত রাস্তার ধারে বরফের পরিমাণ আরও বাড়ছে। যেহেতু রৌদ্র উঠে গেছে, আর জলিংকং যেটা বলছিলাম 9 কিলোমিটার, আর চারিপাশের সৌন্দর্য চমৎকার, তার মধ্য দিয়েই সামনের দিকে এগিয়ে চলেছি। আর এই সময়টা একটু বেশি সময় ধরেই ভিডিও করতে চাইছি, এই কারণেই যে চারিপাশের প্রকৃতিটাকে যত সুন্দর দেখা যায়, দেখানো যায় সেই দুটো। আর আপাতত এই সময় আর থামবো না, একদম সোজা আদি কৈলাসে গিয়েই থামবো, কারণ আদি কৈলাসের দর্শন আগে পেতে চাইছি, তারপর ফেরার পথে না হয় এগুলো দেখানোও যাবে চাইলে। কিন্তু আপাতত প্রথম টার্গেট হচ্ছে আদি কৈলাস দর্শন। সামনে থেকে রৌদ্রের ছটা চোখে মুখে, চোখ মুখ ভিজিয়ে দিচ্ছে বলা যায় রৌদ্রের ছটা। যেতে যেতে দাঁড়িয়ে পড়লাম। জলিংকং এখান থেকে আর 6 থেকে 7 কিলোমিটার মতো দূরত্ব আছে। খুব ছোট ছোট কিন্তু বরফের কুচি এগিয়ে আসছে, মানে উপর থেকে পড়ছে দেখতে পাচ্ছি। আর এই চারিপাশটার সৌন্দর্য কি অসাধারণ, একটু ঘুরিয়ে দেখাই চারিপাশটার সৌন্দর্য। ও চমৎকার চারিপাশটা। ভাষায় বর্ণনা করা যাচ্ছে না, চারিপাশটা এত সুন্দর। আর এর মাঝখানেই এই যে আমার বাইক, অসাধারণ সৌন্দর্য চারিপাশটায়। দারুণ দারুণ দারুণ। আর এই যে অল্প অল্প দু এক কিছু বরফ পড়ছে দেখতে পাচ্ছি, তুষারপাত হচ্ছে। আর চারিপাশে রাস্তার ধারে তো তুষারে ছড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ভাই সাব, কি অসাধারণ দৃশ্য! সামনের ভ্যালি পুরো বরফে ঢেকে গেছে, আর তার মধ্য দিয়েই পথ চলে গেছে। আর বাঁদিকের রাস্তা তো পুরো একদম সাদা হয়ে গেছে। ওয়েদার এখন আবার খারাপ হয়ে আসলো, রৌদ্র উপর দিকটা আছে, আর এই ভ্যালি তো একদম পুরো সাদা, বরফে বরফে সাদা। আর আস্তে আস্তে আমি এগিয়ে চলেছি জলিংকংয়ের দিকে। জলিংকং আর 6 কিলোমিটার। আর সামনের ভ্যালিটা কি অসাধারণ লাগছে। দু একটা ওদিকে ঘর বাড়ি দেখা যাচ্ছে, জানি না ওইটাই জলিংকং কি না, সেটা দেখতে হবে। টেম্পারেচার বেশ কম, বেশ ঠান্ডা লাগছে। আর এখানে তো পুরো একদম ফ্রেশ স্নোফল হয়েছিল, একদম পিওর সাদা। জলিংকংয়ের রাস্তায় যেতে যেতে দেখা পেয়ে গেলাম ব্রহ্মা পর্বতের। ওই যে সামনে ব্রহ্মা পর্বত। ও চমৎকার, প্রকৃতির কি অসাধারণ রূপ না, একদম ঝকঝকে ক্রিস্টাল ক্লিয়ার ব্রহ্মা পর্বত। দারুণ দারুণ দারুণ। আসলে এইখানটায় ব্রহ্মা পর্বত এত সুন্দর দেখা যাচ্ছে, এই যে সামনে ব্রহ্মা পর্বত, আর এই যে আমার বাইক। ও আর চারিপাশটা এত সুন্দর যে সত্যি মানে বর্ণনাতীত যাকে বলে। আর উপরে আর জলিংকং আর 3 থেকে 4 কিলোমিটার মতো আছে জলিংকং। তো জলিংকংয়ের পথেই চলেছি, ওখান থেকে আদিদেব মহাদেবের আর এক আবাসস্থল ছোট কৈলাস বা আদি কৈলাসের দেখা পাবো। ওং নমঃ শিবায়। চলে এসছি জলিংকংয়ে। আর এই যে সামনে আমরা দেখতে পাচ্ছি আদি কৈলাস। সামান্য কিছু মেঘ
আছে উপরে, কিন্তু ওভারঅল ভালো দেখাই যাচ্ছে। আর এই যে পুরো জলিংকংটা এই যে পার্কিংয়ে আমার বাইক পার্ক করলাম। আর এই যে এখন ওই যে পেছন দিক দিয়ে দেখা যাচ্ছে আদি কৈলাস, আর সামনে যে পার্বতী সরোবর 2 কিলোমিটার মতো, সেই পার্বতী সরোবরের পথে হেঁটে যাব। এক্ষুনি রওনা দেবো, এই জন্য মোটামুটি রেডি হয়ে নিয়েছি। ধীরে ধীরে এগিয়ে চলেছি পার্বতী সরোবরের দিকে। আর ওই যে উপরের আদি কৈলাসের মাথার যে কুয়াশা, সেটা আস্তে আস্তে সরে যাচ্ছে। আর এই যে জলিংকং পুরোটা বরফে ঢাকা, আর তার মধ্যেই আস্তে আস্তে পার্বতী সরোবরের দিকে হেঁটে চলেছি আমি। এখান থেকে পার্বতী সরোবর 1.5 থেকে 2 কিলোমিটার। উপরের দিকে দেখতে পাচ্ছি আরো রাস্তার কাজ হচ্ছে। জানি না ভবিষ্যতে হয়তো আরো গাড়ির পথ আরো বেশি দূর যাবে। আর ওই যে হালকা মেঘে ঢাকা আদি কৈলাস। আস্তে আস্তে সামনে ওই আদি কৈলাসের উপরের মেঘ সরে যাচ্ছে। মেঘ সরে গিয়ে ওই যে আদি কৈলাস দেখা যাচ্ছে। ও, অবশেষে দেখা পেলাম ছোট কৈলাস নামে পরিচিত আদি কৈলাসের। হর হর মহাদেব। উপরের দিকটা আবার মেঘে রেখে যাচ্ছে। একটু আগে খোলা পেয়েছিলাম। আর এই যে রাস্তা সোজা চলে গেছে পার্বতী সরোবরের দিকে। নিচে দিকে রাস্তা সোজা চলে গেছে পার্বতী সরোবরের দিকে। আর আদি কৈলাসের মাথাটা আবার বরফে ঢেকে গেছে। একটু আগে খোলা পেয়েছিলাম। আর আমি আস্তে আস্তে চলেছি পার্বতী সরোবরের দিকে। দেখা যাক। আলটিমেটলি এসে পৌঁছালাম পার্বতী সরোবরের কাছেই প্রায়। আর এই যে সামনে আদি কৈলাস মন্দির, তার নিচে পার্বতী সরোবর। আদি কৈলাস এখান থেকে মেঘের আবরণ সরিয়ে হালকা হালকা উঁকি দিচ্ছে। মেঘের আবরণ সরিয়ে হালকা হালকা দেখা যাচ্ছে। পার্বতী সরোবরে আলটিমেটলি পৌঁছে গেছি। আর এখানে চারিদিকে বরফই বরফ। আর এই যে পেছন দিকটায়, এই যে এই দিকটা দেখাই, এই যে আদি কৈলাস মন্দির। আর সামনে পার্বতী সরোবর, সামনে ভীমকা খেতি গৌরীকুণ্ড, সেটাও সামনে। একটা দারুণ অনুভূতি হচ্ছে এখানে এসে। অনেকটা সময় এখানে অতিবাহিত করলাম, আর যেতে মনই চাইছে না। যদিও মহাদেব তার দর্শন মাঝে মাঝে দিচ্ছেন, মাঝে মাঝে আবার মেঘের আড়ালে চলে যাচ্ছেন। তো আশেপাশের প্রাকৃতিক দৃশ্য অতি অসাধারণ। ওই যে নিচে থেকে আমরা এসেছি, ওদিকের পাহাড়গুলো একদম বরফে বরফে একাকার। আর এই দিকে চলে গেছে পার্বতী কুণ্ড।
এই যে পার্বতী কুণ্ড, আর এদিক দিয়ে চলে গেছে গৌরীকুণ্ড ভীমকা খেতি হয়ে, কিন্তু সেটা এখন পুরো বরফে পড়ে ঢাকা, যাওয়া যাবে না। আর ওই যে মেঘের মধ্যে মাঝে মাঝে উঁকি দিচ্ছেন দেবাদিদেবের মহাদেবের অপর এক বাসস্থান, ছোট কৈলাস নামে পরিচিত আদি কৈলাস। আর এই নিচে পার্বতী সরোবর, সামনে আদি কৈলাস মন্দির। এই জায়গা থেকে ছেড়ে যেতে যেন মনই চাইছে না, মনে হচ্ছে আরও অনেকটা সময় এখানে অতিবাহিত করি, কিন্তু ছেড়ে তো যেতেই হবে, কিছু করার নেই। দেবাদিদেব মহাদেব আবার মেঘের আর আবরণ সরিয়ে অল্প করে দেখা দিচ্ছেন। ওই সামনে আবার দেবাদিদেব মহাদেবকে দেখা যাচ্ছে। আদি কৈলাস মন্দিরের এই যে নন্দী মহারাজ, এখন আবার আদি কৈলাস বরফে ঢেকে গেছে। নন্দী মহারাজের সামনে এই যে মুখ করা আদি কৈলাস মন্দিরের দিকে। আদি কৈলাস মন্দিরে চলে এসেছি, আর এখান থেকেও দৃশ্য সেই অসাধারণ সুন্দর, কিন্তু আদি কৈলাস পর্বত এখান থেকে মাঝে মাঝেই মেঘে ঢেকে যাচ্ছে, আর আশেপাশের দৃশ্য এত সুন্দর যে এখান থেকে ছেড়ে যেতে মনই চাইছে না। এখান থেকে পার্বতী সরোবরটা চমৎকার দেখাচ্ছে। ফিরছি আস্তে আস্তে, অনেকটা সময় কাটালাম, কিন্তু ফিরতে ফিরতেও আস্তে আস্তে এই শ্রীক্ষেত্র ছেড়ে বেরোতে একেবারেই ইচ্ছা করছে না। চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য এত চমৎকার যে এখান থেকে সত্যি বেরোতে ইচ্ছে করছে না। আর ওই পাশটাতে মেঘের, ওই যে মেঘটা আছে জাস্ট মেঘের নিচেই আদি কৈলাস। দাঁড়াও প্রতীক বর তিষ্ট ক্ষণকাল। এত তারা কিসের, যেখানে চারিপাশে এত প্রাকৃতিক সৌন্দর্য, যে প্রাকৃতিক সৌন্দর্য থেকে মুখ ফেরানো যাচ্ছে না, সেই প্রাকৃতিক সৌন্দর্য ছেড়ে চলে যাওয়ার এত তারা কিসের? দাঁড়াও পথিক বর, এত তারার কিছু নেই। আস্তে আস্তে নামছি আর প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করছি চারিপাশটার। অসাধারণ, প্রচণ্ড ঠান্ডা, টেম্পারেচার মাইনাসের কয়েক ডিগ্রি নিচে নেমে চলে গেছে, আর হাওয়াও দিচ্ছে সেই রকম। তার মাঝখানে পেছন দিকে আদি কৈলাস মেঘের আড়ালে। পার্বতী সরোবর থেকে এই জলিংকংয়ের উদ্দেশ্যে আবার রওনা দিয়েছি, আর এই সময় দেবাদিদেবের অপার করুণায় আদি কৈলাসের চূড়া পুরোপুরি দেখা গেল। বম বম ভোলে। এত সময় ধরে চেষ্টা করছিলাম, মাঝে মাঝেই মেঘ দিয়ে ঢেকে যাচ্ছিল, কিন্তু এই মুহূর্তে আদি কৈলাসের চূড়া পুরোই খোলা, একদম উন্মুক্ত, চমৎকার। সামনে মহাদেবের অপার করুণা, একদম আদি কৈলাস পর্বত পরিষ্কার ভিজিবল, পরিষ্কার দেখা যাচ্ছে। আর চারিপাশের দৃশ্যটাও অসাধারণ। তার সাথে সাথে আমি এই যে পার্বতী সরোবর থেকে নামছিলাম, একটু ওয়েট করে করে নামছিলাম যে কখন ওয়েদার ক্লিয়ার হয়, পরিষ্কার ক্লিয়ার হয়, আর দেবাদিদেবের অপর পঞ্চকৈলাসের এক অপর বাসস্থান ছোট কৈলাস বা আদি কৈলাসের দর্শন মেলে। আলটিমেটলি একদম ক্লিয়ারলি আদি কৈলাসের দর্শন পেলাম, চমৎকার দর্শন। জয় শিবশম্ভু। ওই চমৎকার আদি কৈলাস, জয় শিবশম্ভু। এই মুহূর্তে আদি কৈলাসের একদম পরিষ্কার ভিউ দেখা যাচ্ছে।
এই যে সামনে আদি কৈলাস পর্বত, মেঘের যেটুকু আস্তরণ ছিল সেই আবরণ সরে গিয়ে একদম পরিষ্কার। আর পার্বতী কুণ্ড থেকে যত নিচে নেমে যাচ্ছি, যত সময় যাচ্ছে, আর এই যে নিচে দেখা যাচ্ছে জলিংকং, আর উপরে মন ভরিয়ে দিয়েছে, মন ভরিয়ে আদি কৈলাস পর্বত দেখা দিল। ওই যে সামনে ওই যে আদি কৈলাস। পার্বতী সরোবর বা জলিংকং বা গৌরীকুণ্ড যেটাই বলা হোক না কেন, আমার তো মনে হচ্ছে জলিংকং থেকেই আদি কৈলাসের পিক তার শুরু। এবং আদি কৈলাস যেহেতু জলিংকং থেকেই শুরু আমার তো মনে হচ্ছে। আর যেহেতু পার্বতী সরোবর আরেকটু হাইটে, সেই জন্য ওখান থেকে ভালো দেখায়, সুন্দর দেখায়। কিন্তু পার্বতী সরোবর কিন্তু জলিংকং থেকে আদি কৈলাস থেকে আরো দূরে সরে যাচ্ছে। আমার বাইকের কাছেই নেমে এসেছি, আর একদম জলিংকং এ এই যে আমার বাইক, আমার অ্যাভেঞ্জার। আর এই যে ছেড়ে যেতে যাকে ইচ্ছা করছে না আদি কৈলাস পর্বত জলিংকং থেকেই চমৎকার দেখায়। এখন আবার হালকা হালকা মেঘ আসছে, মেঘে হয়তো ঢেকে যাবে। এই যে আদি কৈলাস, আর শেষবারের মতো আদি কৈলাস দেখে জলিংকং ছেড়ে এবার বেরিয়ে যাব শেষবারের মতো আদি কৈলাস দেখে। এই দেখে নিচ্ছে আরেকবার, মন ভরছে না। আর পেছন দিক থেকে ঘুরিয়ে নিই গাড়ি। এই যে ওম নমঃ শিবায়। সুন্দর এই উপত্যকা ছেড়ে চলে যেতে হচ্ছে, আর যতই সামনের দিকে চলে যাচ্ছি ততই মনটা খারাপ হয়ে যাচ্ছে। এই সুন্দর চমৎকার উপত্যকা, সেটাকে ছেড়ে নিচে চলে যেতে হচ্ছে। অনেক সময় কাটালাম এখানে, প্রায় 9টার সময় এসেছিলাম, আর এখন বাজে 1টা পার হয়ে গেছে, 1টা 12। মানে প্রায় 4 ঘন্টার উপরে এখানে কাটালাম। তো কাটিয়ে এবার ধীরে ধীরে গুঞ্জির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর যেটা বলছিলাম, এই সুন্দর চমৎকার উপত্যকা ছেড়ে যেতে একেবারেই মন চাইছে না। কি করব, কিছু তো করার নেই। মন না চাইলেও ফিরতে তো হবেই। ও, আশেপাশের চমৎকার ভিউ, একে ছেড়ে কি যাওয়া যায়? সত্যি যাওয়া যায় না। সেই জন্য বারে বারে আমার গাড়ির চাকা থেমে যাচ্ছে, বারে বারে থেমে যাচ্ছে। চমৎকার ব্রহ্ম পর্বত। আদি কৈলাসে যাওয়ার সময় এটা দেখেছিলাম সকালবেলার আলোয়, আর এখন একটু অন্যরকম ভিউ, অন্যরকম আলোয় একদম ঝকঝক করছে ব্রহ্ম পর্বত। দারুণ দেখাচ্ছে। আর ওই যে বলছিলাম ছেড়ে যেতে ইচ্ছে করছে না, এত সুন্দর চারিদিকে সব কিছুর দর্শন পাচ্ছি যে ছেড়ে যেতে সত্যি ইচ্ছা করছে না। চলতে চলতে এখানেও আবার একটু থেমে পড়লাম। আসলে সামনের ওই বরফাবৃত পর্বতশৃঙ্গর দিকে চোখ পড়লেই মনটা ভালো হয়ে যাচ্ছে, আর যেতে ইচ্ছে করছে না। সেই কারণে প্রত্যেকটা বাঁকের সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছি। কুটি ভিলেজ ছেড়ে বেরিয়ে যাচ্ছি। কুটি ভিলেজে কিন্তু হোমস্টে আছে। জিজ্ঞেস করলাম কুটি ভিলেজে, ওখানে একটু চা খেলাম, চা আর গরম জল খেলাম। আর কুটি ভিলেজে কিন্তু হোমস্টে আছে। কুটি ভিলেজই শেষ গ্রাম এদিককার এই রাস্তার। কুটি ভিলেজে জিও নেটওয়ার্কও পেলাম। নেটওয়ার্কের অ্যাভেলেবিলিটি কিন্তু বেশ ভালোই পেয়েছি। গুঞ্জিতে জিও সুন্দরভাবে পেয়েছি। সুন্দরভাবে মানে ফোন করা যায়,
নেটওয়ার্কের নেট চালানো যায় না। কুটি ভিলেজে জিও পেলাম, জলিংকংয়ে বিএসএনএল পেয়েছি, যেটা এক্সপেক্ট করিনি। জলিংকংয়ে বিএসএনএল পেয়েছি, বিএসএনএলে ভালোই নেটওয়ার্ক পেয়েছি জলিংকংয়ে। আর কুটি ভিলেজ থেকে আমার গুঞ্জি আর 20 কিলোমিটার রাস্তা, এখন ফেরার পথ ধরেছি। আর এই যে কুটি ভিলেজের চারিপাশটা একদম বরফে বরফে ঢাকা, বরফের পাহাড়ে ঢাকা। নেমে যাচ্ছে আস্তে আস্তে, নেমে যেতে যেতেও নিজের মতো করে ভিডিও করছি, নিজের মতো করে সময় কাটাচ্ছি। বেশ একটা দারুণ অ্যাডভেঞ্চার হলো, একটা থ্রিলিং বিষয় হলো। ফেরত যেতে যেতে হঠাৎ এই জায়গাটা দাঁড়িয়ে পড়লাম। যাওয়ার সময় এই জায়গাটা দেখে ভালো লেগেছিল, কিন্তু তখন সময় নষ্ট করতে চাইনি। ফেরার সময় এই যে সামনে একদম বিস্তৃত ভ্যালি, ওই যে ডান দিক থেকে সাইড দিয়ে বয়ে এসছে পার্বতী সরোবর থেকে যে নদীটার নাম সম্ভবত কুটি ইয়াংতি। আর এটা গুঞ্জিতে গিয়ে কালীতে মিশেছে, কালী নদীতে মিশেছে। আর নদীর নাম সম্ভবত কুটি ইয়াংতি। আমি যদি ভুল বলে থাকি তাহলে আমাকে আপনারা সংশোধন করে দেবেন। আর চমৎকার রাস্তা। আর সব থেকে যেটা বলার বিষয়, আমার বাইক, সব থেকে যেটা বলার বিষয় হচ্ছে গুঞ্জি থেকে আদি কৈলাসের জলিংকং পর্যন্ত, জলিংকং থেকেই তো আদি কৈলাসের দেখা যায় এবং জলিংকং পর্যন্তই গাড়ি যায় এই মুহূর্তে। জলিংকং পর্যন্ত কিন্তু রাস্তা একদম মাখনের মতো সুন্দর রাস্তা। 36 কিলোমিটার, গুঞ্জি থেকে 36 কিলোমিটার জলিংকং। গুঞ্জি থেকে 20 কিলোমিটার দূরে হচ্ছে এদের লাস্ট গ্রাম কুটি, আর কুটি থেকে আরও 16 কিলোমিটার দূরে জলিংকং। রাস্তা একদম মাখনের মতো রাস্তা। তো আজকের মতো আমার কিন্তু আদি কৈলাস পর্ব বলা যায় এখানেই শেষ। কারণ এরপরে হয়তো অল্প কিছু খাওয়া দাওয়া করবো, দেখি কোথায় কিছু খাওয়া দাওয়া পাওয়া যায় কিনা। তারপরে আবার কালকের জন্য জার্নি, কালকে ওম পর্বত দেখব। আর জানি না লিপু লেকের বিষয়ে, জানি না কি হবে, দেখা যাক কি হয়। আর এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না, সুন্দর। এখানে প্রত্যেকটা জায়গা এতটাই সুন্দর যে সত্যি